নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে। রয়েছে আমি আকাশ তোমাদের সাথে এবং রয়েছে রাতের আড্ডার বাকি সব টিম মেম্বাররা। ভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই তোমরা আমাদের বিভিন্ন টপিকের প্লেলিস্টগুলো চেক আউট করতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য। আজকের গল্পটা মূলত হতে চলেছে একটা বটগাছকে ঘিরে। যেই বটগাছটা লোকমুখে শোনা যায় যে একটা গ্রামের পুরো আবহাওয়া পরিবর্তন করে দিয়েছিল। এমনও শোনা যায় যে সেই বটগাছটার জন্যই পুরো গ্রামের লোক এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমরা শুনবো এমনই একটা গল্প। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন এপিসোড। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি আছি শুভ তোমাদের সাথে। আর আকাশ, যেমন তুমি বললে যে গল্পটা একটা বটগাছকে কেন্দ্র করে, ঠিকই বললে। আমি একটা জায়গায় কাজে গেছিলাম রিসেন্ট। ওই কাজে গিয়ে না, মানে ওটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো ওখানে প্রচুর মাঠ, এখনও মানে বলতে পারো পুরোপুরি গ্রাম বাংলা যাকে বলে। ওই দিকটা দেখলে তোমার একদম ওই রকমই মনে হবে। ওই জায়গাটা একটা নিমতলা বলে জায়গাটার নাম। তো এবার নিমতলা আমাদের এখানে, আমি যখন যাই যার সাথে কাজে গেলাম তাকেও অনেকবার জিজ্ঞাসা করেছি যে নিমতলা বলতে কোন নিমতলা। একটা আছে নিমতলা শ্মশান যেটা বললেন, ওই দাদা বলছে যে ভাই ওটা তো কলকাতার দিকে, ওটা এইদিকে নয়, ওটা নদিয়ার মধ্যে একটা নিমতলা। তো নদিয়ার মধ্যে যদি খোঁজ নিয়ে জানা যায়, আমি খোঁজ নিয়েছিলাম, নিমতলা ওখানে গোটা 3 জায়গাতে তুমি পাবা। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বনগাঁর দিকের একটা নিমতলা, যেটা গাইঘাটার দিক থেকে যাওয়া যায়। এই নিমতলাতে একটা, মানে কি বলবো, পুরোনো বট গাছ ছিল। সে বট গাছটা মানে নিমতলার থেকে আরও ভিতরে, ঠিক আছে, যেখানটা প্রপার এখন নিমতলা সেখান থেকেও আরও ভিতরে। আগে ওইখানের নাম ছিল নিমতলা, তারপরে মানুষের বসতি উঠে এসে আরও ধারের দিকে এসে হয়েছে নাম নিমতলা। তো কি হয় যে ওরকম গেছি দাদার সাথে কাজ করতে। তো কাজ করতে গিয়ে হঠাৎ করে আমরা চা খেতে বেরিয়েছি একটা দোকানে, যেরকম হয় গ্রাম বাংলার ওই টালির চাল দিয়ে প্রচুর মানুষজন বসে থাকে সব বিকালের দিকটাতে, যে আড্ডা মারে, তাস খেলে। ঘেরাও চায়ের দোকান। আর ওই মানে তাস খেলছে দেখছে, একটা ছোট বট গাছ আছে। তো ওই বট গাছের নিচে তাস খেলছে। এবার ওই দাদার খুব ইন্টারেস্ট তাস খেলা গেছে, ওই দাদা গেছে, গিয়ে দেখছে। আমিও চাটা নিয়ে দাদার কাছে গেলাম। গিয়ে হঠাৎ করে দাদার সাথে আমি বলছিলাম, দাদা জানো তো একটা গল্প শুনছিলাম ভৌতিক, তো গল্পটা না খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। তো বলছে কি? আমি বললাম যে জানো তো এই নিমতলা জায়গাটা এখানে ছিল না, এটা নাকি আর এক জায়গায় ছিল, সেখান থেকে ঘুরে এসে এটার নাম হচ্ছে নিমতলা। বলছে যে হট কি বলিস। সঙ্গে সঙ্গে একটা বয়স্ক লোক, উনি মাথাটা তুলে, মানে খুব বেশি হলে ধরো লোকটার বয়স আমি বলছি 90+। আর এখনকার সময় দাঁড়িয়ে 90+ লোক দেখাটাও আমাদের কাছে একটা বিশাল বড় বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, খুব খুব একটা দেখা যায় না 90+। তো সেই লোকটা বলছে যে, লোক বলা ভুল, মানে বয়স্ক দাদু সমান হয়। উনি বললেন যে তুই যেটা শুনেছ সেটা ঠিকই শুনেছ। সঙ্গে সঙ্গে আমরা দুজনই তাকাই যে কী হলো হঠাৎ করে। বলছে তুমি যেটা শুনেছ সেটা ঠিকঠাকই শুনেছ। এই নিমতলা জায়গাটা এখানে ছিল না, এটা আরও ভেতর দিকে ছিল। এবার আমি আর ওই জায়গাটা তো যথারীতি ধরো মানে চা খেতে খেতেই বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনলাম। তো
দাদুকে বললাম যে দাদু একটু গল্পটা বলো, খুব ভালো লেগেছে। দাদু কি হচ্ছিল তখন, ওই তাস খেলার পাশ দিয়ে ওই যে ডিরেকশনগুলো দেয় না, এই এটা এটা কেন ফেললি, এটা কেন দিলি, এই টেক্কাটা পড়ে দে, এই যে বিষয়গুলো দাদু এরকম ছিল। দাদু একটু সাইড হয়ে আসলো বলার পরে। বট গাছের যে বেদিটা হয় ওখানে পা ঝুলিয়ে রেখেছে, আমরা দুজন দুপাশে বসে রয়েছি। দাদু বলছে যে মানে এটা ধরো দাদুর 3 পুরুষ আগে, দাদুর বয়স 90+, তাহলে তার 3 পুরুষ আগের ঘটনা। মানে একটা ইংরেজ আসে, মানে আগে তো জানো আমাদের ইংরেজ শাসন ছিল, তো ইংরেজরা যখন ওখানটাতে শাসন করতে যায় তখন ওরা তো মানে যা পাচ্ছে তাই লুট করে, ওদের চিন্তা ভাবনা ছিল। লুট করতে করতে এক গৃহস্থের বাড়ি লুট করতে যায়। লোকটা ছিল ব্রাহ্মণ, সারা জায়গায় পুজো টুজো করে। আর ব্রাহ্মণরা না, আগেকার দিনের যে ব্রাহ্মণরা ছিল, ওই পুজো হলো তারপরে কেউ দান দিল সেই নিল, বা কাউকে কোনো কিছু বললো যে এই জিনিসটা তুমি করো, এই জিনিসটাতে ভালো হলো, তুমি পূজা অর্চনা করো, তারপরে সে যদি পূজা অর্চনা করে দেন তার হাতে 2 পয়সা আসে। তো এইভাবে ব্রাহ্মণটার দিন যায়। তো এবার ওই যে ইংরেজ যে আসে, তার যে সেনাপতিরা যারা ছিল তাদেরকে আদেশ দেয় যে ওইখানে যত লোক আছে তাদেরকে যেমন করে হোক খাজনা আদায় করে নিয়ে আসো। এবার খাজনা আদায় করে নিয়ে আসে, এবার ওদের কি মেন্টালিটি চললো যে মারধর দাও বা যেমন করে হোক তার বাড়ি থেকে যা আছে নিয়ে আসো। তখন ওই ব্রাহ্মণটা তো একেই গরিব, তার মধ্যে তার ওই দিন আনা দিন খাওয়া এরকম একটা ব্যাপার, ওই কবে পুজো হবে তারপরে 2 পয়সা পাবে, সেই দিয়ে ওদের সংসার চলবে। ওনার বাচ্চা কাচ্চা কেউ ছিল না। আর ব্রাহ্মণ একবার পুজো করতে গেছে সেরকম একজনের বাড়িতে, তখন ওই ইংরেজ লোকেরা আসে, সৈন্যরা আসে, এসে ঘরের মধ্যে ঢোকে। ওনার স্ত্রী ছিল ঘরে, ওরকম মারধর দেয়, দিয়ে মাথা টাথা ফেটে যায়, ওখানেই পড়ে থাকে। আর যা ছিল খুব সামান্য হয়তো অর্থ ছিল তার বাড়িতে, সে ওটাকে নিয়ে চলে যায়। ব্রাহ্মণ পুজো করে পরের দিন সকালে পুজো করে তারপরে আসে, এসে দেখে কি যে ওনার স্ত্রী এরকম মাথা ফেটে, মানে ওই বন্দুকের পিছনটা দিয়ে হয়তো মেরেছিল বা কেমন করে হোক মেরেছিল, যাতে মাথাটা ফেটে গেছে, ফেটে ওখানেই মরে যায়। উনি এসে দেখেন যে ওরকম পরিস্থিতি, ঘর মরে এলোমেলো। এবার খোঁজ নিয়ে জানতে পারে যে ওই এলাকাতে ইংরেজরা এসে অত্যাচার করেছে। এবার আগে বলে রাখি যে ইংরেজরা কি হয়, যে আগে যেখানে যেত সেখানে একটা তাঁবু খাটিয়ে ওদের মতোভাবে ওরা ক্যাম্পিং টাইপের করে রাখত। তো ওরকমভাবে ওই যে মেন সৈন্য ছিল সেরকম সব ছিল রাখা। হঠাৎ করে উনি খোঁজ টোজ নিয়ে জানতে পারে যে যে ওনাদেরকে পারমিশন দিয়েছে তার কাছে উনি গিয়েছে, গিয়ে বলছে আপনাদের যদি কিছু নেওয়ারই হয় আপনারা নিয়ে নেবেন, এরকমভাবে মানুষকে অত্যাচার করার কি দরকার। এবার কথা কাটাকাটি হয়েছে তাদের মধ্যে, যেমন হয়েছে তখনকার সময়। তখন ওই লোকটাকে ধরে মারধর করে, যে কে ব্রাহ্মণ, এত সাহস, মারধর করে। করার পরে মানে একদম আদমরা হয়ে যায় মানুষটা। তখন ওই নদীর পাশে ফেলে দিয়ে, মৃতদেহ ফেলে দিয়ে আসে। হ্যাঁ, ওরা জানে যে মারা গেছে, আচ্ছা, আসলেও মারা যায়নি, মানে আধমরা হয়ে পড়ে গেছে। তো ওকে নিয়ে গিয়ে ওরকম ফেলে দিয়ে আসে। উনি তখন একটা অভিশাপ দেয় যে তোমার যে সন্তান আছে সে আমাকে যেমনভাবে মারলে বা আমার
পত্নীকে যেমনভাবে মারলে, আমার তো সন্তান নেই, তোমার ঘরের যে সন্তান আসবে সে কোনোভাবে মরে যাবে, কোনোভাবে মরে যাবে। তো অভিশাপটা তার, ও লোকজন আর কি শুনবে অভিশাপ, ওরা তো সব মানেও না ইংরেজিটা। ঠিক আছে চল, লোকটা ওখানেই মারা যায়, যেহেতু ফেলে দিয়ে এসেছে মারা যায়। গ্রামের সেই পরিস্থিতিও নেই যে উনি বেঁচে আছেন না মারা গেছে, কেউ দেখার নেই, ওনার সাতকুলেও কেউ নেই। এবার কালক্রমে ওই জায়গাতে ইংরেজের মানে যে ছিলেন তখনকার সময়, তার স্ত্রী এবং তার মেয়ে আসে। এবার মেয়ে এসে হঠাৎ করেই মেয়েটা শরীর খারাপ হয়, ডাক্তার দেখায়। ওদের তো ডাক্তার সবসময় ওদের কাছে রয়েছে, ডাক্তার দেখায়। বলছে ওর এমন একটা সমস্যা হয়েছে যেটা আমরা ঠিক করতে পারবো না। যারা ছিল তারা হাত তুলে দেয়। এবার পুরোনো দেখবে যত জায়গায় মানে গ্রাম বাংলাতে পুরোনো মন্দির থাকত, সেই মন্দিরের আর এক পুরোহিত পুজো করত, মানে সে রেগুলারই ওখানে পুজো করে। এবার যারা ডাক্তার ছিল তারা হাত সরিয়ে নিয়েছে। ওখানে যারা লোকজন থাকে, মানে ইংরেজরা প্রথমে তো জানোই যে আগে ভারতের লোকেদের কবজা করেছে, তার মধ্যেও তো অনেক ভারতীয় রয়েছে, তাদের সাথে তখন মিলে গেছিল। তার মধ্যে থেকে একজন ওনাকে উপদেশ দেয় যে ওই পুরোহিতের কাছে যাও, পুরোনো এক মন্দির আছে, সেইখানে যদি বলেন তাহলে আমি একবার যাই, গিয়ে আপনার মেয়ের জন্য কথা বলে আসি। উনি যথারীতি বলছে তুমি যাবে, কিছুই তো হচ্ছে না। আর উনি পুত্র শোকে মানে কেমন একটা হয়ে যাচ্ছে, মানুষ হয় না যে একটা মানুষ তার সন্তান অসুস্থ হয়ে রয়েছে, শরীর খারাপে রয়েছে, ঠিক করতে পারছে না, ডাক্তাররাও কি হতে পারে, মারা যাচ্ছে আস্তে আস্তে, খুব চিন্তিত হয়ে পড়ছে। তখন বললো যা করার তোমরা করে নাও। তখন ওরকম ওই মন্দিরটাতে যাই, গিয়ে পুরোহিতটার সাথে কথা বলে। পুরোহিতটা ছিল, বলে না মানুষ কালও দেখতে পারে, কিছু কিছু মানুষ থাকে যারা কাল দেখতে পারে। বললে যে এর কিচ্ছু করা যাবে না, মানে এই বাচ্চাটার কিচ্ছু করা যাবে না, একে সমাধি দিতে হবে। জীবন্ত সমাধি মানে এখনো যেহেতু মরেনি, তো জীবন্ত সমাধি বলতে পারো। সে দেখো মানুষের কি হয়, কি জীবন এক জীবন পার হয়ে যায়, দেন সে তার আত্মারূপে গিয়ে পরের বার ফিরে আবার আসে, পুনর্জন্ম যেটাকে বলে। বললো যদি এইভাবে ও অভিশাপে মরে তাহলে ও আর কখনো জন্ম নিতে পারবে না, ওই সারা জায়গায় ভ্রমণ করে বেড়াবে। তাহলে ওর পিতা কি এটাতে খুশি না? ও মারা তো যাবেই, ওর একটা দেহ তো থাকবেই, সেহেতু তার পরবর্তীকালে গিয়ে ও তো আবার নতুনভাবে নতুন মানুষ রূপে তো আসতে পারবে। তার বাবাকে বোঝানো হয়, মানে ওই ইংরেজকে বোঝানো হয় যে আমাদের হিন্দু কালচারের মধ্যে এরকম রকম বিষয় রয়েছে। তখন বলে তাহলে ঠিক আছে, মেয়ে তো আমার এমনিই মারা যাচ্ছে, তাহলে সেখান থেকে কিছু তো হোক, ও জীবনটা বাঁচুক, তারপরের জীবনটা অন্তত সুখে যাক। এবার সব ঢাকঢোল পিটিয়ে যেমনভাবে হয় তাকে নিয়ে গিয়ে বসিয়ে সেই জায়গাটা ভালোভাবে, আগেকার দিনে যেমন গাঁথনি দিয়ে ইয়ে করে সেরকম গাঁথনি টাথনি দিয়ে ওকে সমাধি দেওয়া হয়, জীবন্ত সমাধি দেওয়া হয়। আর ওর চারিদিকটা বেদি মতো করে দেয়, মানুষজন সবাই জানে। এবার উনি স্বপ্ন পায় যে ওনার মেয়ে, মানে ইংরেজটা স্বপ্ন পায় আমার মেয়ে মনে হয় ওনাকে ডাকছে। এদিকে কিন্তু ওই যে সমাধি দিয়েছ তখন কিন্তু মারা গেছে, স্বাভাবিক।
যে জীবন্ত সমাধি দিচ্ছে, তাহলে তো সে মারা যাচ্ছে। তো স্বপ্ন পাই যে বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা। ইংরেজটা আর কিছু করে না। তো ওই হয় না আগে, মানে ইংরেজের যে রক্ত চটা যে ব্যাপারটা ছিল, ও গিয়ে ওই সমাধি ভেঙে দেয়, পুরো সমাধিটাকেও ভেঙে দেয়। ভেঙে দিয়ে ওর মেয়েকে বাইরে বের করে। এবার যখন বাইরে বের করে নিয়ে আসে, তখন দেখে ও মরা। তখন কান্নাকাটি। এবার উনি এসব করছেন, তখন আরও সৈন্যরা সব তার সাথে চলে এসেছে, সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও চলে এসেছে। যখন এসব হচ্ছে, তখন ওই ব্রাহ্মণ, মানে যে পুরোহিত ছিল মন্দিরের পুরোহিতটা, তিনি সব বুঝতে পারেন যে এরকম একটা অনর্থ ঘটে গিয়েছে, যে একটা মেয়েকে, অল্প বয়সী মেয়েকে, যেখানে তার বাবার পাপের জন্য এত বড় একটা অভিশাপ ভোগ করতে হচ্ছে, তাকে সমাধি দেওয়া হচ্ছে। সমাধি ভেঙে ফেলার মানে কি হতে পারে? সে তো মারা গেছে, তাহলে সে তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে অভিশাপটা কি ফলপ্রসূ হবে? উনি চেয়েছিলেন এই অভিশাপ থেকে যাতে মেয়েটা বাইরে মুক্তি পায়, সেটা তার রইল না। যেহেতু ওর সমাধি থেকে ওকে ভেঙে বার করে নিয়ে এসেছে, আত্মাটা আবার সেই জায়গায় প্রবেশ করলো। তখন মানে উনি তো তখন পাগলের মতো আমার মেয়ে মেয়ে করে, তখন আবার কোনো কিছু উপায় না পেয়ে ওই মেয়েটাকে নিয়ে আবার ওখানে সমাধি দেয়, যে যা হয়ে গেছে হয়ে গেছে, আবার সমাধি দেওয়া, আবার দেয়। এবার ইংরেজটা যেহেতু ভেঙে পড়েছে, এবার সবাই জেনে গেছে, ওর উপর মহলেও খবর চলে গেছে যে উনি এরকম এরকম সমস্যা হচ্ছে ওনার। তখন ইংল্যান্ড থেকে ওনার ডাক আসে, তো উনি ইংল্যান্ডে ফের চলে যায়। তুই ইমাজিন করে দেখো, যে সমস্যাটা আমি তৈরি করলে, ওই সমস্যার থেকে আমি চলে গেলাম, তাহলে এর সমস্যার ভুক্তভোগী কারা হবে? ওই গ্রামবাসীরা। উনি তো এসব ভাবলেন না, ওই আত্মাটা ঘুরে ঘুরে বেড়ায়। এবার দিন যায়, একজন, দুজন, তিনজন করে সেই জায়গা থেকে যেতে যেতে, এবার গ্রামে যেটা হয়, মানুষ ওর পাশ দিয়ে রাস্তা হয়ে গেছে, পথ চলে, সেই ভয়টা আস্তে আস্তে মানুষের মনে জেগে ওঠে যে কিছু একটা এখানে হচ্ছে, কিছু একটা হচ্ছে। এবার তুমি জানবে যে কোথাও যদি কোনো, মানে ধরো জীবন্ত বা মৃত মৃত কোনো কিছু যদি পড়ে থাকে না, একটা সময় পরে গিয়ে সেখান থেকে গাছ হয় বা আগাছা তৈরি হয়। ওর ওই যে বেদিটা করেছিল, তখনকার দিনে কি হতো বেদির, মানে আমি যেটা পরে গিয়ে কানেক্ট করি যে বেদির কি হয়, মাটি দিয়ে আগেকার দিনে বেদি হতো, তো সেরকম ভিতরে ওই মেয়েটা রয়েছে, মেয়েটার শরীরটা রয়েছে, তো ওখান থেকে একটা বট গাছ বেরোয়, একটা বট গাছ, ছোট চারা গাছ ওঠে। ওই যে চারা গাছটা উঠলো, ওইখান থেকে গল্পটা শুরু, ঠিক ওইখান থেকে, ওই চারা গাছটা ওঠা থেকে শুরু করে মানুষের মনে ভয় শুরু হয় যে কিছু তো একটা হচ্ছে। ওখান থেকে মানুষজন যায়, হেঁটে চলে, ভয় পায় যে কিছু একটা হচ্ছে। এবার কেউ কেউ না ওখানে দেখে কি একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কেউ যাচ্ছে সাইকেল নিয়ে, গাড়ির সামনে থেকে চলে যাচ্ছে, সাইকেলের সামনে থেকে চলে যাচ্ছে, আবার সাইকেল ধরে পাল্টি মেরে দিচ্ছে। কেউ বলছে যে ওখানে নাকি মেয়েটা ডাকে স্বপ্নে,
এরকম হচ্ছে। তা মানুষজন না মানে দেখবে একটা জিনিস কি, তুমি যদি জানো যে ওখানটাতে ভয় আছে, তুমি প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাও, তোমার ভয়টা থাকবে, কারণ তুমি জানো ওখানটাতে কিছু একটা ব্যাপার রয়েছে। সবাই জানে যে ওখানটাতে ওই কবরটা দিয়েছে, তো সমাধিটা রয়েছে, সবার মনে ওই ভয়টা রয়েছে। এবার একদিন সবাই মিলে পুরোহিতটার কাছে যায় যে বাবা কি হয়েছে, সমস্যাটা কি, সবাই তো ভয় পাচ্ছে, এই ভয়টার থেকে কি কোনোভাবে বেরোনো যায় না? তা উনি বলছেন যে ঠিক আছে দেখি, আমি তো একটা জিনিস বলেছিলাম, সেটা তো কোনোভাবে কোনো কিছু হলো না, আমি চেষ্টা করে দেখব। উনি চেষ্টা করে দেখবো বলে তো সব গ্রামবাসীরা একটুখানি সন্তুষ্ট হয়ে চলে যায়, একটা আস্থা পায়। একটা আস্থা পায়। এবার উনি যখন ওইখানে একা একা যায়, ঠিক আছে, গিয়ে মানে উনি কি বলতো বলতে পারে যে যেহেতু উনি কাল দেখতে পারে, ভগবানের অনেকদিন আরাধ্য করেছেন, তো কাল দেখার একটা ক্ষমতা তৈরি হয়েছে, তো উনি আত্মাটার সাথে কথা বলতে চায়। ওখানেই ওই আত্মাটা এতটাই তখন বলবান হয়ে গেছে যে ওই যে লোকটা অভিশাপ দিয়েছে, এবার এটা দেখো কিছু না হোক, এটা তো কালক্রমে ঘটবেই, অভিশাপ যেহেতু দিয়েছে সেটা ফলভূত যেহেতু হয়ে গেছে অলরেডি, মারা গেছে, ওর আত্মা তো ঘুরে বেড়াবেই। তখন ওই লোকটার সাথে আর কোনো কথা বলে না, কথা বলে না। জোর জবরদস্তি করার পরে মানে ওই ব্রাহ্মণটা যখন জোর জবরদস্তি করে, তখন বলে যে দেখো আমার তো পৃথিবীতে আর সাথে কোনো দোষ নেই, আমি এসেছি, আমি জানি তুমি কালও দেখতে পারো। মানে ওই বাচ্চাটা বলে যে আমার তো দোষ ছিল না, তাহলে আমি এখানে অভিশাপ পেয়েছি, আমার বাবা ভুক্তভোগী, তাহলে আমার করণীয় কি? মানে তুমি তুমি ভুক্তভোগী হয়েছো তোমার বাবার জন্য, তোমার বাবার মায়ের জন্য তুমি ভুক্তভোগী হয়েছো, কিন্তু আর তো মানুষজনের কোনো কিছুর এখানে সমস্যা নেই, তাহলে আর মানুষকে তুমি কেন কষ্ট দিচ্ছ, কেন ভয় দেখাচ্ছ? তখন বলে যে দেখো আমি এখান থেকে আর কোনো কিছুই করতে পারবো না, কেন আমি তাদের সাথে মারতে চাই না, কাউকে মারতে চাই না, আমি সবাইকে কিন্তু খেলার জন্য ডেকেছি, কাউকে মারতে চাইনি, কেউ আমার শত্রু না, আমি খেলবো বলে সবাইকে ডেকেছি। যেহেতু একটা ছোট বাচ্চা, তার মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে। একদম, সে ওই খেলার মুহূর্তে সেটা অভিশাপ পেয়েছে, সে মারা যাচ্ছে, তার তো পুরো কালটাই তার কাছে মিথ্যে হয়ে যাচ্ছে না, তার বেঁচে থাকার কোনো মানে অধিকারই আর থাকলো না। সে তখন বলে দেখো আমি কাউকে কোনো কিচ্ছু করবো না, কিন্তু কেউ যদি আমার গণ্ডির মানে আমার যে জায়গাটা, এই মাঠের এইটুখানি জায়গার মধ্যে যদি কেউ আসে, আমি তার সে খেলা করব, তুমি কি আমাকে এই পারমিশন দিচ্ছ? এর বাইরে কিন্তু আমি কিছু করতে পারবো না, আমি কেন মারবো? আমাকে মেরে দেওয়া হয়েছে, আমাকে জ্যান্ত কবর দিয়েছে, তুমি বলেছো, আমি কাউকে হত্যা করব না, আমি খেলব। তখন লোকটা বলে ঠিক আছে, তুমি কথা দাও আর কথা দিচ্ছ, তাহলে তুমি খেলো, কিন্তু কাউকে কখনো মেরো না, টানে মেরো না। এই বলে উনি চলে আসে। তো পরের দিন আবার পঞ্চায়েত ডাকা হয়, তখনকার দিন তো পঞ্চায়েত ছিল, তো পঞ্চায়েত ডাকে, এরকম মিটিং হয়, তখন বলে যে ওখানে যে আত্মাটা আছে সে একটা বাচ্চার আত্মা, সে খুব নিরীহ, সে অভিশাপ পেয়ে মরেছে, কিন্তু তার তো এই বিষয়টার মধ্যে কোনো দোষ নেই, আর যে দোষ করেছে সে তো চলে গেছে,
এটা আমাদেরই সেটা ভোগ করতে হবে। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন কারুর কোনো কিছু হবে না, এটা আমার কথা দেওয়া থাকলো। ওই লোকটা বলে যায়। তা এরকম আবার বছর খানিক যায়, যেতে 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 মানুষ না এক প্রকার ভুলেই যায় যে বাচ্চাটা ওখানে আছে, আর ওর জন্য হয়তো কেউ সমস্যায় পড়তে পারে। এটা এক প্রকার মানুষ ভুলেই যায়। মনে করে দেখো, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, ওখানে একটা গাছ জন্মায়, বট গাছ জন্মায়। ওই গাছটাও কিন্তু দিনে দিনে বাড়তে থাকে। আর দিনে দিনে বাড়াটা বলা ভুল, প্রতি সেকেন্ড বলো, প্রতি ঘন্টায় বলো, ও বাড়তে থাকে, প্রতি মুহূর্তেও বাড়তে থাকে। কারণ ওর ভিতরে ওই যে পুষ্টিকর জিনিসটা হচ্ছে ওই মেয়েটার শরীর, আচ্ছা, ওইটা পেয়ে বাড়ছে। ওইটা পেয়েও বাড়ছে। যেটা ওকে কষ্ট করে মাটির নিচ থেকে জল খনিজ সম্পদ তুলে আনতে হতো, সেটা তো একটা বাচ্চার শরীর থেকেও পেয়ে যাচ্ছে। এবার গাছটা বেড়ে উঠছে, উঠতে উঠতে একটা বিশাল বট গাছের আয়তনে ধারণ করে। মানে বলতে পারো বছর খানিকের মধ্যে একটা বিশাল বড় বট গাছে দাঁড়িয়ে যায়। যেটা বাস্তবে বট গাছের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ বট গাছ অনেক সময় নিয়ে বাড়ে। এবার মানুষজন না এক প্রকার মানে বলতে পারো পুরো ভুলে যায়। ওই যে মানুষটা যে ছিল, যে ব্রাহ্মণ ছিল, সেও বয়সের কারণে তারও মৃত্যু ঘটে। এবারে ওই গ্রামে একটা কালা জাদু জানে এরকম একটা লোক আসে, ঠিক আছে? এবার ওই লোকটা ওখানে ঢুকেই, মানে ওই এলাকাতে পা দিয়েই বুঝতে পারে যে এইখানে ওনার কার্য সাধন হবে, এমন কিছু শক্তি ওখানে আছে। এবার একটা কথা বলি তোমাকে, যে বাচ্চা যেমনই হোক তারা কিন্তু নিষ্পাপই হয়। ওনার দরকার ছিল ওই রকম একটা নিষ্পাপ আত্মা, ঠিক ওই রকম, যে নিষ্পাপ হবে, তার মধ্যে কোনো ছলনা থাকবে না, বা একেবারে বললে সে বুঝতে পারবে, এই রকম একটা নিষ্পাপ আত্মার তার দরকার। উনি ওইখানে মানে বলতে পারো ঘাটি গেড়ে উনি ওনার তন্ত্র সাধনা শুরু করে। করতে করতে মানে একটা পর্যায়ে চলে আসে যে ওই আত্মাটা সাথেও বন্ধুত্ব করে। বুঝতে দেয়নি যে ও তান্ত্রিক, আর একটা বাচ্চা মারা গেছে, সে আর কতটুকু জানে সেই তান্ত্রিক সম্বন্ধে। ওকে দেখিয়েছে যে আমি তোমার বন্ধু হই, তুমি আমার সাথে খেলতে পারো। এবার খেলবে, একটা মানুষ খেলবে, আর ও তো চাইছেই মানুষজনের সাথেও খেলবে। আর ওই যে তান্ত্রিকটা ছিল, সে না মানে ওর মানে কমজোরিটা, মানে ওর যে বলতে পারো যে ওই যে আঘাতপূর্ণ যে জায়গাটা, সেটা ওই লোকটা বুঝতে পারে যে একে এইভাবে আমি একে বশ করতে পারব। তখন ওকে বশ করে কিরকম ভাবে, বাচ্চাটা যথারীতি ওর সাথে খেলে, প্রতিদিন ও খেলে, মানে ওই লোকটা খেলে ওর বাচ্চাটার সাথে। খেলতে 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 ওকে বোঝায় যে জানিস তো, আমরা না এটাও করতে পারি। মানে এক কথা কুমন্ত্রণা দিচ্ছে। হ্যাঁ, যে এটাও করতে পারি। আবার বলছে জানিস তো, এই মানুষের ঘাড়ের ওপরেও তুই উঠতে পারিস, তুই খেলা করিস, ঘাড়ের ওপরেও উঠতে পারিস। তখন ও বলছে কি বলো, ওই যে ব্রাহ্মণটা এসেছিল, ওই ব্রাহ্মণটা তো আমাকে বলে গেছে না কারোর সাথে ওই রকম করবি না, তুই খেলতে পারিস, কিন্তু তুমি বলছো ঘাড়ের ওপরে উঠবো। তা ঘাড়ের ওপরে উঠলে যদি ওই লোকটার লাগে, তখন বলছে এই তুই তো এখন মরে গেছিস, তাহলে মরে গেলে তার কি আর ওজন থাকে, তোর ঘাড়ের উপরে উঠবি।
এরকমভাবে ওকে বোঝায়। ও বুঝছে বিষয়টা যে তাহলে হয়তো ওই ব্রাহ্মণটা ভুল বলে গেছে। তখন ও একটা সময় পরে গিয়ে একটা লোক ওই পথে আসে, মানে অচেনাই লোক ওই পথ দিয়ে যায়। ওর তো মাথায় আছে যে আমি ঘাড়ের ওপরে উঠতে পারি, কারণ একটা ছোট বাচ্চা যখন হয় না, বাচ্চারা কি হয়, একটু ঘাড়ের ওপরে উঠবো, একটু কোলের ওপরে উঠবো, এই জন্যই তো তারা কান্নাকাটি করে। তো ও আচমকাই লোকের সামনে যায়। তখন লোকটা বলছে, এই তুমি কে, কাদের বাড়ি বাচ্চা, সরে যাও। আর আগেকার দিনের একটা জিনিস খেয়াল করবে যে লোকজন না অনেক দূর দূর থেকেও মানুষজন আরেকজনকে চিনত। তখন দেখছে যে একটা মেয়ে এত সুন্দর, তার শরীর ফর্সা, তার জামা কাপড় এরকম, বলছে তুমি তো এখানকার মনে হচ্ছে না, ব্রিটিশের ছিল। ব্রিটিশের। তখন বলছে তুমি কি, তোমার বাবার নাম কি? তোর বাবার নাম বলেছে যে আমার বাবা জানো তো ব্রিটিশ। তখন বলছে যে তাই, তাহলে তুমি এত রাতে এখানে কি করছো? বলছে কেন, আমি তো এখানেই থাকি। তুমি এখানেই থাকো? হতেই পারে না, এই অন্ধকারে এই মাঠের মধ্যখানে তুমি কিভাবে থাকো? তখন আঙুল তুলে দেখাই যে ওই যে ওই লোকটার ঘর দেখতে পাচ্ছ, ওই লোকটার সাথে আমি খেলা করি এখানে। এবার ওই লোকটা বলে, ওই যে বলেছিলাম আগেই যে ঘাঁটি গেড়েছে, ওই লোকটার বাড়ির দিকে আঙুল তুলে দেখায়। বলছে তাহলে তুমি ওখানে যাও। বলছে না, এখন যাবো না, আমি বেরিয়েছি, আমি একটু খেলবো তোমার সাথে। বলছে কি খেলবে? বলছে আমি তোমার ঘাড়ে উঠবো। মানে ওই লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়েই কথা বলছে বাচ্চাটার সাথে, বলছে আমাকে একটু ওই পারে নিয়ে যাবে। একটা বাচ্চা খেলবে, তখন একটা বয়স্ক লোক কি বলতে পারে, চলো তোমাকে দিয়ে আসি। তাহলে আমি তোমার ঘাড়ে উঠি। তাহলে ওঠো। ও ঘাড়ে উঠেছে। আর ওই লোকটা তো ওকে শিখিস যে ঘাড়ে উঠে তুমি কি করতে পারো, চুল ধরে টানতে পারো, এরকম ঘাট ধরে মুটকেও দিতে পারো। ও কি করে, ওরকম ঘাট ধরে মুটকে দেয়, ওই লোকটার ঘাট ধরে মুটকে দেয়। ও বাচ্চা মানুষ, ও তো আর জানে না, ঘাট ধরে মুটকে দেয়, লোকটা মারা যায়। লোকটা ওখানে মারা যায়। এবার হয়ে গেছে, এসব বিষয় হয়ে গেল রাতে। পরের দিন সকালে যারা ধরো ওই সকালে উঠে, আগেকার দিনে তো আমাদের এখনকার যেমন পায়খানা বাথরুম হয়ে গেছে, বাড়িতেই মানুষের সব রয়েছে, আগেকার দিনের মানুষ তখন বাইরে বেরোতো। তো বাইরে ওরকম লোটা নিয়ে গেছে, গিয়ে দেখে একটা মানুষ পড়ে গেছে, মারা গেছে। ওই 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 পাড়া শুধু সবাই এক জায়গায়। কীভাবে মারা গেল এইবারে মাথায় আসে যে এই সময় এক ইংরেজ এসেছিল, সেই ইংরেজের মেয়ে মারছে। এইভাবে তাদের মানে আবার ভয় সৃষ্টি হয় যে এতদিন তো হয়ে গেছে, কারোর কোনো কিছু হয়নি, হঠাৎ করে কি আমার শুরু হলো। গ্রামবাসীরা না তখনও জানতো না যে ওখানে ওই যে তান্ত্রিক এসে বসবাস করছে, সেটা নিয়ে কারো তো খেয়াল নেই। মানুষজন এবার আতঙ্কে এদিক খোঁজে ওদিক খোঁজে, এই করে ওই করে সেই করে। তারপরে একজন খবর দেয় যে ওই বটগাছের পাশেই এক কোনায় এক তান্ত্রিক বাবা এসেছে, চলো তাহলে সবাই মিলে তার কাছে যাই। তখন ওই তান্ত্রিক কেউ কাছে যাওয়া হয়, লোকজন মিলে সবাই মিলে যায়। যাওয়ার পরে উনি বলেন যে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা কি হচ্ছে। এরকম তো আমি আগেও পেয়েছি, মানে তান্ত্রিকটা না সবই তো জানে, বাচ্চাটার সাথে যেহেতু খেলা করছে ও সবই জানে। ও এবার নাটক করা শুরু করে যে ঠিক আছে আমি দেখে নেব, কিন্তু হ্যাঁ তার জন্য আমার পারিশ্রমিক চাই। এবার কিছুদিন পর ওই রাস্তা থেকে আবার একটা লোক যায়,
ওই মেয়েটা সেম কথা বলে যে আমাকে একটু ওই পারে নিয়ে যাবে, তাহলে আমি তোমার গাড়ির ওপরে উঠবো। ওরকম লোকটা নাই, যেই নেই সঙ্গে সঙ্গে তান্ত্রিক সামনে আসে। তান্ত্রিক ওকে বলে, এই তুই সরে যা, তুই সরে যা এখান থেকে। তারপরে উনি ওই ওনার মতো ওই কী সব করে, বালি টালি ছুঁড়ে টুড়ে মারে, মেরে বলে যে তোমার ও সরে গেছে, তোমার শরীর থেকে নেমে গেছে। তখন লোকটা তো বিশ্বাস করে না যে কী হচ্ছে, আগেকার মানুষ তো এমনি সাহসী ছিল। বলছে কী হচ্ছে এইসব? তখন বলছে তাহলে তোমার বিশ্বাস হচ্ছে না, চলো গ্রামবাসীর সামনে চলো। তখন গ্রামবাসীরা বলে যে হ্যাঁ, ওখানে এক ভূত আছে, তোমাকে ভূতে ধরছিল, তাই তোমাকে ছাড়ানো হলো। তখন বলছি তাহলে ছাড়ানোর জন্য কি করতে হবে? পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক দেওয়া হয়। এইভাবে যে ওখান থেকে যায় তাদের কাছ থেকে উনি পারিশ্রমিক নেয়, পারিশ্রমিক নেয়। এবার বলতে পারো হঠাৎ করে লোকটা পারিশ্রমিক কেন নেয়? কারণ তান্ত্রিকটা ছিল লোভী। ও এই ফাঁদটা পেতেছিল যে ওই মেয়েটাকে দিয়ে ও কাজ করাবে। আচ্ছা, এই জন্যই ওর এমন একটা আত্মার দরকার ছিল যে নিষ্পাপ, সে ওর কথা শুনবে। এবার একটা বড় কেউ হলে সে তো বুদ্ধি খাটাবেই। ও সেই জিনিসটাকে টার্গেট করেছে যে আমি ছোট কাউকে নেব, আমি যা বলবো ও তাই শুনবে, ওখান থেকে আমি টাকা পাবো। আমি ও পুতুল হিসেবে কাজে লাগা। হাতের পুতুল হিসেবে কাজে লাগাবো। মানে আমি মানুষকে বলবো যে যা তুই ওর কাছে যা, গিয়ে ওকে ভয় দেখা, ও আমার কাছে আসবে আর আমি টাকা পেয়ে যাব। আমি তোকে বলবো সরে যেতে। মেয়েটাকে কিন্তু বুঝতে দেয়নি। এবার মেয়েটাও তো বুঝছে আস্তে আস্তে, সময় যত যাচ্ছে, যে এরকম হচ্ছে কেন, এরকম লোকটা প্রতিদিন আমাকে এসে বলে যে এর ঘাড়ে উঠবি, ওর ঘাড়ে উঠবি, আর এদিকে এসে আমার এসে বকা দেয়, বকা দিয়ে নামিয়ে দেয়, এটা কি হচ্ছে? এবার মেয়েটা না একটুখানি ভুল বোঝা শুরু করে তান্ত্রিকটাকে, যে তুমি তো আমাকে বলেছিলে যে এরকম মানুষের সাথে খেলা করতে পারবি, কাঁধের ওপরে উঠতে পারবি, তারপর এরকম ধরে চুল ধরে টানতে পারবি, তার সাথে মজা করতে পারবি, তাহলে এরকম কেন হচ্ছে? লোকজনের সামনে আসলে তুমি আমাকে বকা দিচ্ছ কেন? বলছে বকা দিচ্ছি কেন, তুই বুঝবি না, ওই লোকজন খুব বদমাইশ, আর তুই যাদের কাঁধের ওপরে উঠছিস তারা ভালো না, ওই জন্য তোকে বকা দিয়ে নামি। ও না খটকা লাগে যে যে মানুষগুলো আমার সাথে কি সুন্দর খেলা করার জন্য রাজি হয়, আবার আমাকে কাঁধে নেয়, তাহলে এরা খারাপ হচ্ছে কীভাবে? আর আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, আর তখনই এই কাপড়টা আসছে, মানে এই তান্ত্রিকটা আসছে, এসে আমাকে নেমে যেতে বলছে। কি হচ্ছে বিষয়টা? তখন ওই লোকটার সাথে ওর একটা দূরত্ব তৈরি হয়। হঠাৎ করে তান্ত্রিকটা ওকে ডাকছে, ও আসছে না। মানে এক কথা বলতে পারে একটা বাচ্চা মেয়ে যেরকম হয়, রাগ করে, ওরকম রাগ করেছে, আসে না। আবার কোনো সময় দেখা পেলে, এই তুই আসলি না কেন রে? বলছে না আমি যাবো না, আমি পরে আসবো। এরকমভাবে ও চলতে থাকে। এবার তান্ত্রিকটা ভাবছে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এ তো আর কিছু করা যাবে না। এবার যে কোনো জিনিসের, মানে যে কোনো খারাপ জিনিস শুরু হতে গেলে না, একটা আগুন, খেয়াল করে দেখবে, একটা আগুনের জন্য কিন্তু একটা চিঙ্গারি দরকার হয়, তাতে পুরো জঙ্গলকেও উড়িয়ে দিতে পারে। সেই ভুলটাই করে বসে ওই তান্ত্রিকটা। এতদিন তো ডেকে ডেকে ওকে পাচ্ছে না, এবার তান্ত্রিকটা তার তন্ত্রবিদ্যা ওখানে খাটায় মেয়েটার উপরে। এইটুখানি একটা বাচ্চা মেয়ে আমার উপরে উঠবে? এতদিন তো ভালোই হচ্ছিল, যে টাকা পয়সা লোকজনের কাছে নিচ্ছিল সেটা তার হচ্ছে না, এইবারে কি হবে? সঙ্গে সঙ্গে মেয়েটাকে জোর জবরদস্তি ডেকে তার তন্ত্রের মাধ্যমে
ডেকে আনলে মেয়েটা ক্ষিপ্ত হবে। ও তো এতদিন বলতে পারো যে আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, একটা বাচ্চার ক্ষেত্রে যেটা লাগে, ওকে বদ্ধ করে টেনে নিয়ে আসছে। ও এবার ওই লোকটাকে সন্দেহ করে, এই লোকটাই তাহলে খারাপ। ওই যে ব্রাহ্মণটা বলে গেছিল ও ভালো ছিল, এ খারাপ, এ খারাপ। এবার খারাপের ফল কি হতে পারে? ও ওরকম ভাবে ওই লোকটার পিছনে উঠে বসে, ঘাড়ে উঠে বসে, ওই যে প্রথম যে ওই লোকটাকে ঘাড় মুটকে দিয়েছিল, ঘাড়ে ঘেঁটি ধরে ঘুরিয়ে দিয়েছিল, ও কি করে এই লোকটাকে মানে তান্ত্রিকটাকে ধরে ঘাড়ে ঘেঁটি ধরে উল্টে দেয়। ওখানেই লোকটা মারা যায়। এই যে ও দুবার মানুষকে মেরে ফেলেছে, ওর সাহস বেড়ে গেছে, ওর মধ্যে একটা খারাপ চিন্তাধারা চলে এসেছে। এ তো ভালো মজা লাগছে, আমি মানুষের ঘাড়ে উঠছি, উঠে ঘাট ধরে মুটকে দিচ্ছি, মানুষটা কি হলো, পড়ে গেল। ও এটাকে মজা নিয়ে নেয়। যে মজাটা একটা বাচ্চা, যে মজাটা একটা খেলনা অবধি ছিল, একটা মানুষের সাথে মানুষের খেলার ইয়েতে ছিল, এবার মারণ জিনিসটা ওর কাছে খেলনা হয়ে দাঁড়ায়। মারণ জিনিসটা ওর কাছে খেলনা হয়ে দাঁড়ায়। একটা ছোট্ট আগুন, সেই আগুনটাও দরকার ছিল। ও এবার ওইখান থেকে শুরু করে ওর মারণ লীলা। মারণ লীলা হঠাৎ একদিন ওই পথ থেকে বিয়ে বাড়ির এক যাত্রা যায়। আগেকার দিনে বিয়ে বাড়ি হলে মানুষজন যেত, ওরকম যাত্রা যাচ্ছে। যেতে যেতে পিছনে, সবার পিছনে এক ছেলে হাঁটতে হাঁটতে আসে। মানে আগেকার দিনের যে নেশা হতো, যে তাড়ি বলো বা গ্রাম বাংলার যে নেশা হতো, সেই নেশা করতে করতে সেই ছেলে দুটো যায়। যেতে যেতে ওই মেয়েটার সামনে, যাত্রা কিছুটা বেরিয়ে গেছে, বিয়ের যাত্রাটা। ওরা দুই, মানে বলতে পারো দুজন ছিল সঙ্গে, দুই বন্ধু। দুই বন্ধু এরকম নেশা করে যেতে যেতে পিছিয়ে পড়ে, তখন ওই মেয়েটার সামনে পড়ে। সেম আমার সাথে খেলবে তোমরা? এবার এরা যেহেতু নেশার ঘরে রয়েছে, সবাই জানে যে ওই পথ থেকে যেতে গেলে ভয় পাবেই, কিন্তু সেই ভয়টা কিন্তু আগের যে ভয়টা ছিল, যে একটা মেয়ে আসবে, যদি আসে সে খেলা করবে, আমাকে মন শক্ত করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, এইটা ছিল। মানুষ এটা জানতো না যে মেয়েটা মারণ খেলায় লিপ্ত হয়েছে, মারণ খেলায় লিপ্ত হয়েছে, ওইটাতে মজা পেয়েছে। ওই ছেলে দুটো যখন আসে, তখন ওরকম ওর সাথে বলে যে তুমি খেলবে আমার সাথে, তোমরা খেলবে আমার সাথে? বলে হ্যাঁ খেলবো, নেশার করে আছে তো, ওরা তো বুঝতে পারে না। বলে হ্যাঁ খেলবো। তো বলছে আমি তোমার ঘাড়ে উঠবো। যে হ্যাঁ ওঠো। তারপর বলছে তোমরা কোথায় যাচ্ছ? যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তা বলছে আমাকে নিয়ে যাবে? বলছে হ্যাঁ চলো। বলতে বলতে একজনের কাঁধে উঠেছে। যেই উঠেছে, ও উঠেই ঘাটটা ধরে মুটকে দিয়েছে, ঘাট ধরে মুটকে দিয়েছে। আর একজন তো নেশা করে, সে দেখেই বলছে মা কি হলো? তখন বলছে আমি তোমার ঘাড়ে উঠি। বলে ওর ঘাড়ে লাফ দিয়ে উঠে ওর ঘাটটা মুটকে দিয়েছে। ওখানেই ওরা মরে যায়। এবার যখন বিয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেছে, কোথায় গেল কোথায় গেল, তখন ঘুরে কেউ একজন এসে খবর দেয় যে ওরা দুজন মারা গেছে। কোথায় মারা গেছে?
বট গাছের ভয়ে। এই আবার শুরু হলো মানুষের ভয়ের জায়গা, যে এ কি আবার সৃষ্টি হলো, এ আবার কি ধরনের, এতদিন তো কোনো কিছু ছিল না। ভয় পাচ্ছে, ভয় ভেঙে যাচ্ছে, তাহলে ওই সাধু বাবাকে খোঁজ করো, ওই তান্ত্রিককে খোঁজ করো। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তান্ত্রিক ওখানেই ওনার ওই তন্ত্রকের জায়গাতেই মারা যায়, মারা গিয়ে ওখানেই পচে গলে কঙ্কালে পড়ে রয়েছে ওখানে। এবার মানুষজন আর ভয় চেপে ধরে, এই কি ইরম হচ্ছে কেন? তখন সবাই এদিক পালাও ওদিক পালাও, এই গ্রাম ছাড়ে, আর একজন দেখে দেখে গ্রাম ছাড়ে, এই করতে 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 পুরো গ্রামটাই ওখান থেকে সরে যায়। বাড়ি সব খালি হয়ে যায় একে একে। তখন কে থাকবে, কে ওই পথটা থেকে যাবে? সবাই তো সেম সিচুয়েশনই ফেস করবে। আর যে ওদেরকে, ওই তান্ত্রিকটা যে ওদেরকে ভরসা দিয়েছিল, সে পর্যন্ত মারা গেছে। আর যে ওই ব্রাহ্মণ ছিল, সে তো বহুকাল আগে মারা গেছে। তাহলে কি করা যায়? সবাই ওই গ্রাম থেকে পালানো শুরু করে, করতে 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 গ্রাম পুরো ফাঁকা হয়েছে। সেই গ্রাম উঠে এসে এখন নিমতলা নাম হয়েছে। এবার কোশ্চেন আসতেই পারে যে ওই বট গাছটার কি হলো? ওই বট গাছটা তারপরে কেউ কোনোদিনও দেখতে পায় না। সব থেকে বলা ভালো, ওই জায়গায় আর কেউ যেতেই সাহস পায় না। ওই এলাকাটাই পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এখন ওখানে নাকি খুব বড় বড় জঙ্গল তৈরি হয়েছে, খুব বড় বড় জঙ্গল হয়ে গেছে, সেখানে আর মানুষজন বসবাস করে না। এবার গল্পটা উনি যখন এরকম বলছেন, তুমি বিশ্বাস করবে না, প্রথমে বলেছিলাম কি, ওই দাদুটা আর আমি আর ওই দাদাটা রয়েছে, যারা তাস খেলছিল তারাও পর্যন্ত আমাদের চারিদিক দিয়ে ঘিরে গল্পটা শুনছে। ওই দাদুটাই ওখানে সব থেকে বৃদ্ধ লোক ছিলেন, মানে মোড়ল বলে না, মোড়ল টাইপের সেই রকম লোক। তার 3 পুরুষ আগের ঘটনা এটা। এই ছিল আজকে আমার ঘটনা গল্প। এটা আমার শোনা গল্প, তোমরা সবাই শুনো, শুনে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা শুনছিলে এতক্ষণ শুভর মুখ থেকে একটা বটগাছের রহস্যময় ভৌতিক গল্প। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা বটগাছ কেমন করে রহস্যময়ভাবে কিছু গ্রামবাসীকে একটা আতঙ্কের মধ্যে রাখে। তো সেই ঘটনাটারই আমরা মূল ডেপটা জানতে পারলাম শুভর মুখ থেকে। এরকম ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে, অবশ্যই তোমাদের অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই তোমাদের কেমন লাগলো সেইটাও আমাদের কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।